কোণে সাজে রজনীগন্ধা ফুলে তৈরি বাসরে বসে আছি, ফুলের গন্ধে বমি লাগছে, মাথার রগ দীপ দীপ করে লাফাচ্ছে, দুনিয়ার সব কিছু অসহ্য লাগছে। মনে হচ্ছে একটা ব্লেড দিয়ে হাতে একটা পোঁচ মারি, ব্যাস সব শেষ। খুব ভালো শিক্ষা হবে জোর করে বিয়ে দেওয়ার, বিশেষ করে ছোট চাচির। বিদায়ের সময় ছোট চাচি কানে বলে এসেছি, আমি এতিম বলে এমনটা করতে পারলে। আসলেই তো আমি এতিম বলে আমার কোনো মূল্যই রইল না। আমার মা ছোটবেলায় মারা গেছে, আব্বা আর এরপর বিয়ে করেনি। আমার কথা ভেবে সে করেনি তা না, ব্যবসা থেকে সময় বের করতে পারেনি। তবে আব্বাও আমার 16 বছর বয়সে হঠাৎ করে মারা যান। জেলা শহরে আমাদের বেশ বড় দোকান আছে, ব্যবসায়ী হিসেবে আমাদের পরিবারে বেশ নামডাক। আমরা তিন চাচা ও চাচাতো ভাইয়েরা সবাই ব্যবসায় জড়িত। আমাদের পরিবারের মেয়েরা বড় হয়, বিয়ে হয়, বাচ্চা পালন করে সংসার, এসব মাথা নিয়ে। এ পরিবারে যারা বিয়ে হয়ে আসে তারাও সংসার মাথায় নিয়ে আসে, পড়াশোনার চাকরিতে প্রশ্ন আসে না। তাই বলে কেউ অসুখী না। আমার চাচা কিংবা ভাইয়েরা বউদের যথেষ্ট ভালোবাসে ও সম্মান করে। মোট কথা মোটামুটি রক্ষণশীল যৌথ পরিবার আমরা। সবাই সুখী ও সবাই মিলেমিশে আছি। এই পরিবারে আমি একমাত্র ব্যতিক্রম ছিলাম। বাপ মা নাই বলে কোনোদিন অবহেলা হয়নি, কিন্তু কেন জানি আমি বিয়ে আর সংসার জীবনের সব কিছু তা মেনে নিতে পারি না। মেয়েদের কলেজ শুরুতে এ পরিবারে বিয়ের পাত্র দেখা শুরু হয় এবং 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। কিন্তু আমি অনার্স সেকেন্ড ইয়ারে পর্যন্ত পড়েছি, অনেক ঝক্কি ঝামেলা সামলে। অবশ্য আমাকে পুরো সাপোর্ট দিয়েছে, সবসময় আগলে রেখেছিল আমার ছোট চাচি। অথচ এই ছোট চাচি অনেকটা জোর করে সবাইকে রাজি করায় এখানে বিয়ের ব্যাপারে। কেন এমন করলো ছোট চাচি? ছোট চাচি আমার চেয়ে বয়সে 7-8 বছরের বড়, কিন্তু ওনার পরম যত্নে আর সহযোগিতায় আমি ওনাকে বন্ধু ভাবতাম, মায়ের জায়গা দিয়েছিলাম। অথচ উনি কি করলো? মেজো চাচির মেয়ে লিনা আমার চেয়ে ছোট, কিন্তু বিয়ের উপযুক্ত। ওকে বিয়ে দিলে সে কখনোই না করতো না, কিন্তু আমাকেই কেন দিল? আমি এতিম বলে? হ্যাঁ, সেটাই। কারো কথা বাদ দিয়ে আমাকে এখানে বিয়ে দেওয়ার একমাত্র কারণ পাত্র দেখতে কালো, হয়তো শ্যামলা, কিন্তু আমাদের পরিবারে শ্যামলা মানেই কালো। আমরা সবাই ফর্সা বলা চলে, চাচা চাচি, ভাই বোন, ভাবি, দুলাভাই সবাই। আমাদের পরিবারে কালোর কোনো ছিটেফোঁটা নেই। সেখানে আমাকে কেন তারা কালো সাথে বিয়ে দিল? ছেলে শুধু বড় ব্যবসায়ী বলে। উফ, কিচ্ছু ভালো লাগছে না। আমি ঠিক করলাম এ বাড়িতে আমি ধুকে ধুকে মরবো, কিন্তু আর কোনোদিন বাপের বাড়ি যাব না, কক্ষনোই না। আর যাবই বা কেন? কে আছে আমার ওখানে? হঠাৎ দরজা ঠেলে আমার স্বামী রুমে ঢুকলো। ওকে দেখে আমার মুখ শক্ত হয়ে গেল। উফ, এই কালো লোকটা কি আমাকে এখন জড়িয়ে ধরবে? তাহলে আমি নিশ্চিত ওর মাথা ফাটিয়ে দেবো। গোল্লায় যাক আমার পরিবারের মান সম্মান। দরকার হলে আমি লোকটা আমাকে এক পলক দেখে চোখ নামিয়ে নিল। রাশেদ রুমে ঢুকে নাজিলাকে এক পলক দেখে চোখ নামিয়ে নিল। এক পলক নাজিলার শক্ত মুখ দেখল রাশেদ। বিছানার পাশে রাখা চেয়ারের পাশে বসলো রাশেদ। তুমি তাহলে শাড়ি গহনা চেঞ্জ করে আসতে পারো, অনেক সময় ধরে পরে আছো, নিশ্চয় হাঁসফাঁস লাগছে। নাজিলা ঝট করে নেমে ব্যাগ থেকে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। রাশেদও নিজের পাঞ্জাবি পাজামা বদলে ট্রাউজার টি শার্ট পরে নিল। আমি হাত মুখ ধুয়ে বের হয়ে দেখি আমার স্বামী মানে রাশেদ জামা কাপড় বদলে বিছানার কোনায় জুবুথুবু হয়ে বসেছে, যেন সে একটা অপরিচিত পরিবেশে বেড়াতে এসেছে। ওর অস্বস্তি দেখে আমার কেন জানি স্বস্তি আসে। আমি কখনো লাজুক বা ভীতু প্রকৃতির মেয়ে নই, চঞ্চল, উচ্ছল আর যথেষ্ট বুদ্ধিমতী। যে কোনো পরিস্থিতিকে নিজেকে সামলে নিতে জানি। রাশেদের জুবুথুবু ভাব দেখে আমি সজাগ ভঙ্গিতে বিছানায় গিয়ে পা তুলে বসি। রাশেদ আমার দিকে না তাকিয়ে বলে, তুমি এ বিয়েতে রাজি ছিলে না আমি জানি। আমি কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে রাশেদের দিকে তাকাই। রাশেদ বলতে থাকে, আমার বিয়ের প্রস্তাবে তোমার চাচারা আমাকে নিয়ে দ্বিধায় ছিল। আমার পরিবার, আমার ব্যবসা সব কিছু ওনাদের পছন্দ ছিল, কিন্তু আমার গায়ের রং নিয়ে হয়তো তারা ভাবছিল। তোমরা তো সবাই অনেক বেশি সুন্দর, জানো। তখন আমার খুব আফসোস হয়েছিল। আমি কালো এজন্য নয়, আমার আফসোস ছিল তুমি কেন এত সুন্দরী, কেন এত ফর্সা। আমি তোমাকে যেদিন দেখেছিলাম ওই দিনে পছন্দ করছিলাম। আমি মনে মনে মুখ বাঁকালাম। দেখা মাত্র পছন্দ করছেন, রূপ দেখে আবার আফসোস করছেন কেন এত সুন্দর হলাম। কত যে ঢং জানে ছেলেরা। রাশেদ বলল, তুমি হয়তো ভাবছো তোমার সৌন্দর্য যে কেউ তোমাকে পছন্দ করবে। আমি কিন্তু তোমাকে অন্য কারণে পছন্দ করলাম। আমি একটু চমকে তাকাই। অন্য কী কারণ হতে পারে? রাশেদ বলতে থাকে, তোমার পরিবার দ্বিধার কথা জেনে আমি আর কোনো রিস্ক নেইনি। তোমার ছোট চাচির সাথে আলাপ করি, সেই বাকি সব ঠিক করে। জানি না তোমার চাচি আমার সম্পর্কে তোমাকে কিছু বলেছে কি না, কিন্তু আমাকে তোমার সম্পর্কে সবই বলেছে। তুমি এখন বিয়ে করতে ইচ্ছুক না, তুমি পড়াশোনা চালাতে চাও, তোমার নিজের কিছু করার ইচ্ছে, সব কিছু আমাকে জানিয়েছে। আমি কিন্তু তোমার অমতে এ বিয়ে করার পক্ষে ছিলাম না।
তাহলে করলেন কেন? তুমি হয়তো জানো না তোমার ছোট চাচি শিউলি কিন্তু আমার ছোটবেলার বন্ধু। তুমি এখন বিয়েতে রাজি নও শুনে আমি তোমার অমতে বিয়ে করতে না চাওয়ায় শিউলি বলল, আমি না করলে তোমার বিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। তোমার বিয়ে অনেকটা জোর করে দেওয়া হবে অন্য কারোর সাথে। আমি দাঁত কিরমির করে বললাম, তাই ছোট চাচি তার বন্ধুকেই বেছে নিল? রাশেদ হেসে বলল, আসলে ব্যাপারটা তা না। তোমার তো পছন্দের কেউ ছিল না, তুমি শুধু পড়াশোনা করতে চেয়েছিলে। আর তোমার পরিবারের মেয়েদের এত পড়াশোনা শেখানোর মানসিকতা রাখে না। অন্যদিকে আমার কাছে বিয়ের পর পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই। আমি কিংবা আমার পরিবার এতে বাধা দিব না। উল্টে তোমাকে সাহায্য করব। তোমার চাচি আমার পরিবারকে ভালো করে চেনে। সে আমাকে বলেছিল, আমার সাথে তোমার বিয়ে হলে তোমার স্বপ্ন পূরণ হবে, নইলে তোমার অন্য কোথাও বিয়ে হলে সেখানে তুমি হয়তো সুখী হবে, কিন্তু স্বপ্ন দেখতে ভুলে যাবে। আমি দ্বিধায় পড়ে গেলাম। রাশেদের কথাগুলো অনেকটা ঠিক। আমার লেখাপড়া করার শখ, স্বপ্ন সব কিছু ছোটো চাচি জানে। আর আমার যে কোনো সময় বিয়ে হয়ে যাবে এবং সেখানে আমার স্বপ্ন পতন হবে তাও আমি জানতাম। তাও চেষ্টা চালিয়ে যাচ্ছিল ছোটো চাচির সাপোর্টে। তাহলে ছোটো চাচিকে আমার ভালোর জন্য এখানে বিয়ে দিয়েছে? ছোটো চাচি আমাকে এ বিয়ে নিয়ে কী যেন বলতে চেয়েছিল বারবার, কিন্তু আমি তখন কিছু শোনার অবস্থায় ছিলাম না। সব কিছু এত জলদি হচ্ছিল আর সব কিছুর মূলে ছোটো চাচি ছিল শুনে আমার মাথায় আগুন ধরে গিয়েছিল। আমি বললাম, আপনি আমাকে কোথাও দেখেছেন? আপনি আমাকে বললেন, আমাকে আপনি অন্য কারো বিয়ে করছেন, সে কারণটা কি? সবকেই আজই বলতে হবে? অনেক রাত হয়েছে, আমরা না হয় আজ শুয়ে পড়ি। আমি দুহাত ভরে দিয়ে তড়িঘড়ি পিছনে তোতলাতে তোতলাতে বললাম, আমার কিছু কথা ছিল। আমার এমন আচরণে রাশেদ অনেকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। আমি নিজেই লজ্জা পেয়ে যাই। রাশেদের চাহনিতে পুরো বোঝা যায় আমি যা ভাবছি রাশেদ তা মোটেও বোঝেনি। এখন আমি কি বলবো? নিজের কাছে নিজেই লজ্জা পাচ্ছি। রাশেদ মাথা নিচু করে বলে, তুমি কিছু বলতে চাইছিলে? আমি আমতা আমতা করে বললাম, আসলে আপনি তো জানেন আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, মানে মানসিকভাবে আমি এখনও প্রস্তুত নেই। আমাকে যদি আমি ঠোঁট কামড়ে আস্তে করে বললাম, বৈবাহিক জীবনে আমাকে যদি একটু সময় দিতেন। রাশেদ যেন আমার চেয়ে বেশি লজ্জা পেল। হেসে বলল, তুমি নিশ্চিত থাকো, তুমি না চাওয়া পর্যন্ত আমি তোমার কাছে আসবো না। কিছুক্ষণ থেমে বলল, তুমি কি আমাকে বিছানা ছেড়ে অন্য কোথাও ঘুমাতে বলছো? না না, আপনি শুয়ে পড়ুন, বলে আমি তাকে সামনের জায়গা দিয়ে পিছনে শুয়ে পড়লাম। অন্ধকার রুমে শুয়ে শুয়ে কত কী যে ভাবতে লাগলাম। রক্ষণশীল পরিবার বলে কখনো কোনো ছেলেদের সাথে বন্ধুত্ব বা মেশা হয়নি। কলেজের ছেলেরা তো সব দূরে থাকতে দেখতো, মিশতেও চাইতো না। আমি সবসময় এড়িয়ে যেতাম তাদের চাহেনি। সবসময় প্রেম ভালোবাসা আমার সৌন্দর্যের মুগ্ধতা ছিল, কিন্তু পাশের সব মানুষটা জানি কেমন, আমার দিকে ঠিকমতো তাকালোও না। রাশের স্বাভাবিকভাবে কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল আরও শুনি। অপরিচিত ছেলেদের সাথে কথা বলতে কেমন অনুভূতি হয় আমি তো জানি না, কিন্তু হঠাৎ বিয়ে হয়ে যে চরম অশান্তি নিয়ে এতক্ষণ বসেছিলাম, রাশেদের সাথে কথা বলে কেমন যেন হালকা লাগছে। অস্বস্তি ভাবটা যেন চলে যাচ্ছে। পাশে থাকা মানুষটার কথা ভাবতে থেকে আমি, একদিন কি আর ভালোবাসা হয়? রাশেদের কথায় আমি যা অনুভব করলাম সেটা ভালোবাসা না ভালো লাগা সেটা অন্য কিছু। সে শুয়ে যেতে লাগলো, বলল, আর আমিও শুয়ে গেলাম। সে আমার স্বামী, আমার উপর সব অধিকার তার। কিন্তু সে বলল আমি যেন তাকে নিয়ে নিশ্চিন্তে থাকি। আমি কেন জানি তার উপর ভরসা করতে পারছি। এটা কেন হবে? তার মানে কি প্রথম দিনে রাশেদ তার প্রতি আমার আস্থা অর্জন করতে পেরেছে? সকালে ঘুম থেকে উঠে দেখি রাশেদ আমার আগে উঠে গেছে। নিজের লজ্জা পেয়ে যাই দেরি করে ওঠার জন্য। হাত মুখ ধুয়ে বের হয়ে দেখি শুধু রাশেদ নয়, বাড়ির সবাই উঠে গেছে। রান্নাঘরে আমার শাশুড়ি কাজ করছিল। ছিপছিপে শরীরে আমার শাশুড়ির চেহারা অনেক বেশি স্নিগ্ধতা রয়েছে। আমি লজ্জিত মুখ বললে, মা আমি দুঃখিত, কাল থেকে আরও সকালে ওঠার চেষ্টা করব। আমার শাশুড়ি বলল, তুমি তো সকালেই উঠছো, সবার আগে উঠতে হবে এমন কোনো কথা নেই। শুনে খুব ভালো লাগে আমার। আমার পরিবার সবসময় শিক্ষা দেয় ঘরের বউ সবার আগে উঠবে। গতকাল বিয়েতে রাশেদরা কয় ভাই বোন আমি এগুলো কিছুই খেয়াল করিনি। অন্ধ বধির হয়ে যেন বসেছিলাম। আজ নাস্তার পর সবার সাথে নতুন করে পরিচয়ে। আমার দুই ননদ, বড়জন তিদা আপা বিবাহিত, উনি একটা হাই স্কুলের টিচার, আর ওনার স্বামী সরকারি কলেজের শিক্ষক। ওনারা পাশের জেলাতে থাকেন। গতকাল তূর্ণা আপার স্বামী অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে গেছেন। ওনাদের 4 বছর একটা মেয়ে আছে যে পুরো ঘরে ছোটাছুটি করছে। আর ছোট ননদ স্বর্ণা এবার এইচএসসি দিবে। বড় দেবর রায়হান ঢাকা মেডিকেলে পড়ে, আর ছোট দেবর রবিন আমার বয়সেই ঢাকা ভার্সিটিতে পড়ে। সবাই বেশ আন্তরিক, কিন্তু অনেক বেশি চুপচাপ। সবার থেকে বেশি চুপচাপ মনে হলো তাদের বড় ভাই, মানে আমার স্বামী রাশেদ। এই পরিবারের সবাই অনেক পড়ুয়া, যা আমার প্রথমে খুব ভালো লেগেছে। আমার পরিবারের ছেলেরা পড়াশোনা করে শুধু ব্যবসা সামলানোর জন্য, আর মেয়েরা করে মিনিমাম
স- শিক্ষিত হবার জন্য। তবে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির দুই পরিবার অনেক বেশি চুপচাপ, নিরিবিলি। কিন্তু আমি মোটেও চুপচাপ মেয়ে না। আমি অনেক বেশি কথা বলি আর অনেক বেশি হাসাহাসি করি। এর জন্য আমার পরিবারে সবসময় বড়দের ধমক আর ভাইদের শাসন শুনতে হয়েছে। খুব ভালো করে বুঝেছি এখানেও এর বিপরীত কিছু হবে না, হয়তো ধমক খেয়ে চলতে হবে। নতুন বউ হিসেবে রাশেদ আমার প্রতি আলাদা কোনো আধিক্যতা দেখাচ্ছে না। আমি যেন এই পরিবারের নিয়মিত একজন সদস্য। ব্যাপারটা আমার বেশ ভালো লাগছে। স্বর্ণা এসে বলল, ভাবি পার্লারে যাবে না? দুপুরে মেহমান সব চলে আসবে তো। আমি রাজি হলাম না। আমার পরিবার কখনো পার্লারে যাওয়ার পারমিশন দেয়নি। তাছাড়া আমার নিজেরও পার্লারে সাজগোজ ভালো লাগে না। আজ আমার বৌভাত, বিয়ে নিয়ে আমার মাথায় যে নেতিবাচক মনোভাব ছিল তা কেন জানি না আজ আর নেই। আমি নিজেকে এই পরিবারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। হয়তো গত রাতের রাশেদের কথাগুলো আমার গরম মাথা ঠান্ডা করে দিয়েছিল। আর আমার পড়াশোনায় যদি কোনো বাধা না থাকে তবে আমি কিসের জন্য যুদ্ধের প্রস্তুতি নেব। বউ ভাতার অনুষ্ঠানের জন্য আমি নিজের মতো করে সেজে নিলাম। স্বর্ণার সাহায্য নিয়ে রাশেদ এর মধ্যে দুবার রুমে এসেছে। সে অনেক ব্যস্ত। নিজের রুমে ঢুকে কি যেন নিয়ে চলে গেল। আমার দিকে তাকালো না। আমি আজ গোলাপি রঙের হালকা কারুকার্য করা কাতান শাড়ি পরেছি। শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। যে কিনেছে তার রুচির প্রশংসা। শাশুড়িমা কপালে আদর দিয়ে কাজলের টিকা দিয়ে লেগে গেছেন নজর না লাগে। স্বর্ণা জড়িয়ে ধরে বলছে, তোমার গায়ের রঙের সাথে শাড়ির রং তো পুরো মিশে গেছে। উফ, ভাবি তুমি এত সুন্দরী। ভাইয়া এর জন্য তোমাকে পছন্দ করে রীতিমতো পাগল হয়ে। আমি মনে মনেও বলি, তোমার ভাইয়া তো উল্টে কেন আমি এত সুন্দর সেই আফসোস করছে। অন্য কী কারণে বিয়ে করছে তাও জানলাম না। সবাই যখন আমার রূপের প্রশংসা পঞ্চমুখ, সেখানে রাসের জন্য আমাকে দেখার সময় পায় না। আমি মনে মনে গজরাতে থাকি। মানলাম আমি সবসময় চেয়েছি, কিন্তু সে তো পুরুষ মানুষ। সুন্দরী বউকে একবারও দেখবে না, কেমন মানুষ সে। আমার বাবার বাড়ির লোকজন চলে এসেছে, তবে ছোট চাচি আসেনি। ওনার নাকি শরীর খারাপ। আমি জানি বিদায়ের সময় বলা আমার কথায় উনি খুব কষ্ট পেয়েছেন, এর জন্য আর আমার সামনে আসতে চাননি। চাচাতো বোন ভাবিরা আমার রুমে এসে বাসরাতে করণীয় কর্ম নিয়ে ঠাট্টা মশকারা করছে। ওদের কথা শুনে আমার গা জ্বালা শুরু হয়েছে। স্বর্ণা তো লাল করে পালিয়েছে। স্বর্ণার সামনে আমার নিজেরও খুব অস্বস্তি হচ্ছে। আমার পরিবারে স্বর্ণা তো কান লাল করে পালিয়েছে। স্বর্ণার সামনে আমার নিজেরও খুব অস্বস্তি হচ্ছিল। আমার পরিবারের স্বর্ণার বয়সী মেয়েরা বিয়ের জন্য পুরোই প্রস্তুত থাকে, কিন্তু স্বর্ণা এখনও ইচড়ে পাকা হয়ে ওঠেনি। কেন জানি আমার কাছে নিজের পরিবারের মানুষদেরই বিরক্ত লাগছিল। অন্যদিকে শ্বশুরবাড়ির মানুষের সৌহার্দ্যপূর্ণ আচরণ তাদেরকে অনেক বেশি সহনশীল ও স্বস্তিদায়ক লাগছিল। ফিরনির সময় আমি বেঁকে বসলাম যাব না বলে। বড় চাচি আর ভাবিরা বোঝাতে ব্যর্থ হলে চাচাদের পাঠালেন। বড় চাচা মেজো চাচার রুমে এসে আমার কাছে বসলেন। ছোট চাচা ভেজানো দরজায় দাঁড়িয়ে রইল। রাশেদের পরিবার কেউ জানতো না পারে আমাদের গোপন কথোপকথন। বড় চাচা বললেন, নাজিলা আমাদের উপর রাগ করে এখন বাড়ি যেতে চাইছো না মা? আমি চুপ করে রইলাম। মারে, কাল সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। তুমি বিদায় বেলা এক ফোঁটা কাঁদনি। তোমার অন্ধকার মুখ আমার মনে গেঁথে গেছে মা। নিজেকে খুব অপরাধী লাগছে। তোমার চাওয়া পাওয়া তো খুব বেশি ছিল না। তুমি শুধু পড়াশোনাটাই শেষ করতে চেয়েছিলে। আমি তোমার অধম বড় চাচা। তোমার এই চাওয়াগুলো পূর্ণ হতে দিলাম না। মারে, আমি কোনোদিন তোমার এই নিজের বাচ্চার থেকে আলাদা করে দেখি নেই। কিন্তু কাল তোমার অভিমানী মুখ দেখে কেন যেন মনে হচ্ছে আমি তোমারে আমার বাচ্চাদের থেকে পার্থক্য ঠিকই করেছি। আমি নিজেরে মাপ করতে পারছি না। মরার পরে তোমার বাবা মার কাছে আমি কি জবাব দেবো মা? আমি যে অপরাধী হয়ে গেলাম বলে বড় চাচা হাউমাউ করে কেঁদে ওঠেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। বড় চাচাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। বহু বছর ধরে যেন আমি কাঁদছি। এমন স্নেহ কতদিন পাইনি। কেঁদে মনটা হালকা হয়, কথাটা সত্যি। আমার নিজেকে খুব হালকা লাগছে, কিন্তু কান্না থামছে না। আমি কাঁদতে কাঁদতে বলি, চাচা আপনি নিজেকে কখনো অপরাধী ভাববেন না। আপনি আমার বাবার মতো আমাকে স্নেহ করছেন। পরিবারের সবার কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। বড় চাচা বললেন, আমাদের উপর অভিমান রাখিস না মা, চল আমাদের সাথে, এটাই নিয়ম। আমি চোখ মুছে বলি, ক্ষমা করবেন চাচা, আমি যেতে পারবো না। তবে আমি অভিমান করে যাচ্ছি তা না, কিন্তু আমি আসবো কটা দিন পরে। আমি এই সংসারটাকে আপন করতে চাই চাচা। আমাকে একটু আমার মতো সময় দিন। আমার মনের অস্থিরতা আমি দূর করতে চাই। এই চাওয়াটুকু শুনেন চাচা। চাচা বললেন, তোমার শ্বশুরবাড়ির মানুষ কি বলবে? তুমি কেন যেতে চাইছো না? আমি আপনি ওনাদের বলুন আমি এখানে কিছুদিন থেকে তারপর আসবো। ওনাদের মনে হয় না কথাটা খারাপ ভাবে। যতটুকু দেখেছি ওনাদের আমার খুব সহজ সরল ভালো মানুষ মনে হয়। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো তাই। তুমি বরাবরই অনেক বুদ্ধিমতী মেয়ে। আমার তোমার উপর পুরো ভরসা আছে। তবে আমি অপেক্ষা করবো জামাই নিয়ে তোমরা বেড়াতে আসার। বড় চাচার হাত আমার মাথার উপর রেখে বলল, আপনি শুধু দোয়া করে যান চাচা, আমি যেন হাসি মুখে সুখী মানুষের মতো আমার বাপের বাড়ি যাই। আমাকে দেখে যেন নিজেকে অপরাধী নয়, মনের মধ্যে আত্মতৃপ্তি আসে আপনার। বড় চাচা আমার মাথায় হাত বুলিয়ে বিদায় নেন। আজ আমি আবিষ্কার করি আমার পরিবারকে
আমি সত্যি অনেক ভালোবাসি। সবাইকে চোখের পানি সমেত বিদায় দেই। রাতে ঘুমাতে গেলে আমি রুমে বসে, বসে রাশেদের অপেক্ষা করতে থাকি। আমার সাজগোজ কিছুই খুলি না। রাশেদ একবারও কি আমাকে দেখবে না? রাশেদ ঢুকে ঢুকে আমি আর তার দিকে তাকাই। কিন্তু সে আগের মতোই এক পলক দেখে চোখ নামিয়ে নেয়। আমি ইনিয়ে বিনিয়ে বলি, "আজকের গোলাপি শাড়িটা কি আপনি পছন্দ করছেন? না তো? বিয়ের জিনিস তো একদিনে সব কেনা হয়েছে। আম্মা আর স্বর্ণা মিলে কিনেছে। আমি তো শুধু সাথে ছিলাম। আপনি নিজের থেকে পছন্দ করে কিছু কিনেননি আমার জন্য?" না, আসলে ওভাবে ভাবিনি। খুব মন খারাপ হয় আমার। শাড়ি বদলাতে জামা নিয়ে বাথরুমে চলে যায়। ধুর! এই মানুষটার কি কোনো রোমান্টিকতা নেই? রাশেদ নাজিলার বিরক্তি নিয়ে চলে যাওয়া দেখে নিঃশব্দে হাসে। মনে, মনে বলে, অভিমান? আমি কাপড় পাল্টে বিছানায় বসে বলি, কাল তো অনেক কিছু জানা হলো না। কি জানতে চাও? আমার চাচি আপনার বান্ধবী কিভাবে? আপনি আমাকে অন্য কোনো কারণে বিয়ে করছেন? রাশেদ হেসে বলে, আচ্ছা, একটা, একটা করে বলি। ছোটবেলায় তোমার চাচি শিউলি আর আমরা একই এলাকায় পাশাপাশি ছিলাম। শিউলি আমার বয়সী। বলা চলে একসাথে খেলা করে বড় হয়েছি আমরা। শিউলি আর আমরা দুজনে পড়াশোনায় ভালো ছিলাম। আমার আব্বার অনেকগুলো দোকান ছিল বিধায় আমাদের আর্থিক অবস্থা বেশ ভালো ছিলেন। আব্বা ব্যবসায়ী হলে উনি ছিলেন সাহিত্য অনুরাগী। আমাদের পুরো বাসায় পড়াশোনার পরিবেশ ছিল। অন্যদিকে শিউলি মেধাবী, কিন্তু ওর বড় ভাইদের যেভাবে পড়াশোনার যত্ন নেওয়া হতো ওর বেলায় আলাদা কোনো যত্ন ছিল না। আমাদের বাসায় ছোটবেলা থেকে গল্পের বইয়ের সমাহার ছিল। শিউলি যে সে বয়সে গল্প বই পছন্দ করতো বলে আমার কাছ থেকে বই নিয়ে পড়তো। শিউলি পড়াশোনায় সবসময় ফার্স্ট হতো আর আমি সেকেন্ড। ওকে আমি কখনোই ডিঙাতে পারতাম না। আব্বার হঠাৎ করে একদিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে আমি তখন কেবল ক্লাস 9 পড়ি। আমাদের দুনিয়া ওলটপালট হয়ে যায়। আমি বড় ছেলে, বাকি ভাই বোন সব ছোট, ছোট। আমাদের এতগুলো দোকান চাচারা বিভিন্ন হিসাব দেখিয়ে নিল। কেবল একটি দোকান আমরা পাই। আব্বার বিশ্বস্ত কর্মকর্তা হাসনা চাচা আমাকে নিয়ে দোকানে বসলেন। 9 পড়া ছেলে আমি। হঠাৎ করে ব্যবসায় বসে চোখে সর্ষের ফুল দেখি। হাসনা চাচা আমাকে অল্প, অল্প করে সব বুঝিয়ে দিলেন। এই একটা দোকান দিয়ে আমাদের সংসার চলা শুরু। আমাদের দুঃসময়ে চাচাদের এমন স্বার্থান্বেষী আচরণে আমরা খুব ভেঙে পড়ি। পরে আম্মা আমাদের নিয়ে এই দিকটায় চলে আসেন। এই জায়গাটা আম্মার নামে কিনেছিলেন আব্বা। তখন এই বাসাটা এত বড় ছিল না। ছোটখাটো টিনের ঘর করে ভাড়া দেওয়া ছিল। একপাশে ভাড়াটিয়া রেখে আরেকপাশে ২ রুম নিয়ে আমাদের নতুন করে জীবন সংগ্রাম শুরু হয়। আমি দোকান নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাই। আমার তো ছোট, ছোট ভাই বোনদের নিয়ে পাগল, পাগল অবস্থা। একদিন শিউলি তার মাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসে। আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি শুনে খুব অবাক হয়। সেভাবে হোক পরীক্ষা দিতে বলে। ওর চাপাচাপিতে আম্মার যেন হুঁশ ফিরে আসে। আম্মা আমাকে ফাইনাল পরীক্ষা দিতে বলেন। কিন্তু ততদিনে আমি অনেক পিছিয়ে গেছি। তোমার চাচি শিউলি আমার সত্যিকারের বন্ধু সেজে প্রতিদিন স্কুলে যাওয়া ১ ঘন্টা আগে এসে আমাকে পড়াশোনায় সাহায্য করত। এভাবে আমি বার্ষিক পরীক্ষা দেই এবং মোটামুটিভাবে পাশ করি। এভাবে ম্যাট্রিক, ইন্টার দুটোতে আমাকে অনেক সাহায্য করেছে। শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা, নোট জোগাড় করা, পরীক্ষার খবরাখবর সবকিছু আমি ওর কাছ থেকে পাঠাতাম। ইন্টারের পাশের পর শিউলি তোমার চাচার সাথে বিয়ে হয়। আমাকে সাহায্য করার আর কেউ থাকে না। ততদিনে আমি অবশ্য অনেক গুছিয়ে নিয়েছি নিজেকে, ব্যবসাকেও। বাইরে গিয়ে ভার্সিটি পড়া আমার সম্ভব ছিল না। ছোট ভাই বোনদের দায়িত্ব ছিল আমার উপর। তাই আমি স্থানীয় কলেজ থেকে অনার্স কমপ্লিট করি। এখন আমার ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক বড়। ভাই বোনগুলোকে মানুষ করতে পেরেছি। তবে আমার জীবনে শিউলির অবদান ভোলার মতো না। আবার দেখো, আমার জীবনে তোমাকে পাওয়ার ক্ষেত্রেও কিন্তু শিউলি আমার বন্ধুর মতো অবদান রাখলো। আমি গলা নামিয়ে বলি, স্বর্ণা বলেছে আপনি নাকি আমাকে পাগল হয়ে বিয়ে করছেন। রাশেদ হেসে উঠলো, ওরকম কিছু না, আসলে আমার জন্য ওরা অনেক পাত্রী দেখছিল, কিন্তু আমি সব মানা করে দিতাম। সেখানে তোমার ব্যাপারে আমি নিজে থেকে আগ্রহ নিয়ে ওদের জানালাম। তারপর তোমার পরিবার দ্বিধায় ছিল বলে আমি শিউলিকে দিয়ে আবার প্রস্তাব দিলাম। আমার এমন আচরণে ওরা হয়তো ধরে নিয়েছে আমি তোমার প্রেমে পাগল হয়েছি। আমার কেন জানি খুব আনন্দ লাগছিল। আনন্দিত মুখখানা গম্ভীর রাখার বৃথা চেষ্টা করে চালিয়ে ঢং মেরে বললাম, শেষ কথা তো তাই দাঁড়ালো, আপনি আমাকে পাগল হয়ে বিয়ে করছেন। রাশেদ যেন লজ্জা পেল। মৃদু হেসে বলল, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি ঠিকই, তবে যতটুকু নিজের জন্য তার চেয়ে বেশি আমার পরিবারের জন্য। মানে, ওনারা তো আমাকে বিয়ের আগে দেখেনি তাহলে? সবাইকে আজ জানতে হবে? কটা দিন পরে বলবো। আজ ঘুমাও। সারাটা দিন অনেক খাটাখাটনি গেছে। রাশেদ পাশ ফিরে শুয়ে পড়ল। আমারও ক্লান্তিতে ঘুম চলে আসলো। আমার শ্বশুরবাড়িতে আমি খুব সুন্দর মিশে গেছি। এই পরিবারের মানুষগুলো চুপচাপ হলেও আমার গল্পে ওরা মুগ্ধ হয়ে শোনে। সবাই আমার বেশ পছন্দ হয়েছে। ড্রয়িং রুমে একটা বড় বুকশেলফ রাখা, তাতে থরে, থরে গল্পের বই। ওটার দিকে তাকালেই আমার চোখ চকচক করে ওঠে। স্বর্ণা এইচএসসি পাশ করে মেডিকেলের জন্য কোচিং করবে। কোচিংয়ে ভর্তির সব খবরাখবর রাখা রাইহান ভাইয়ের দায়িত্ব। আমার পড়াশোনায় কোনো সাহায্য লাগবে কিনা রবিন জিজ্ঞাসা করে। আমাকে পড়াশোনা নিয়ে যেখানে যুদ্ধ করতে হতো সেখানে এখানে পরিবেশে পুরোই ভিন্ন। সবকিছুর স্বপ্ন, স্বপ্ন মনে হচ্ছে আমার কাছে। এখানে মানুষগুলো যেন অনেক বেশি সাবলীল, তেমনি অনেক বেশি উদার। পরিবারের থেকে
যদি স্বাধীনতা পাওয়া যায় তবে হয়তো মন থেকে দায়িত্ববোধতা চলে আসে, সে স্বাধীনতাকে সম্মান দেওয়া হয়। এই পরিবারে আমাকে কেউ বলে না আমার কী কী করা উচিত, কী কী করা উচিত না। আমি নিজের থেকে আগ্রহের সাথে তাদের সাথে মিশে যাচ্ছি, তাদের রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছি। শ্রদ্ধা জন্মাতে বড় ছোট লাগে না। এই পরিবারের সবার উদারতা, মা থেকে ছোট সন্না, সবার প্রতি শ্রদ্ধাবোধ জন্মাচ্ছে। যে মায়ের গাঢ় বন্ধন তৈরি আছে। আজ তিনা আপু আর রাইহান ভাই চলে যাচ্ছে। তিনা আপার ছুটি শেষ আর রাইহান ভাই শুধু বিয়ে উপলক্ষে কদিনের জন্য এসেছিল। তিনা আপাকে বিদায় বেড়ে আমি বললাম, আপনারা সবাই অনেক ভালো মানুষ। তিনা আপা হেসে উড়িয়ে দিয়ে বলল, তুমিও অনেক ভালো মেয়ে। না হলে আমাদের ভালো গুণাগুণগুলি তোমার চোখে পড়তো না। আর তুমি যে একটা লক্ষ্মীভাবে ভাবে হবে তা আমরা আগের থেকে জানতাম, নইলে রাশেদ ভাই এত পাগল হয়ে তোমাকে বিয়ে করতে চাইতো? আমি লজ্জা পেয়ে গেলাম। সবাই বলছে রাশেদ আমাকে পাগল হয়ে বিয়ে করতে চেয়েছে, কিন্তু কেন? সুন্দরী বলে তো না। তবে কেন? রবিন এখনও রয়ে আছে, কটা দিন পরে যাবে। রবিন আমার সমবয়সী হয়, ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। এর মধ্যে আমি জেনে গেছি রবিন 6 মাস ধরে প্রেম করছে। সত্য হচ্ছে কাউকে বলা যাবে না। মা, স্বর্ণা ও রবিনের সাথে আমি সারাদিন এত বকবক করি যা আমার পরিবার কখনো করেনি। আমি যেন সুখের সাগরে ভাসছি। শাশুড়ির আদর, দেবর ননদের বন্ধুত্বপূর্ণ আচরণ আমাকে মুগ্ধ করেছে। এখানে আমার চঞ্চলতার জন্য অন্য কেউ আমাকে বকে না, বরং মজা পায়। আমি দোকান থেকে লুডো আনিয়ে খেলা জমিয়ে ফেলেছি। সারাদিন আমি, স্বর্ণা, রবিন, এমনকি মায়ের সাথে খুনসুটি চালাই। জম্পেশ আড্ডা, লুডো খেলা, হাসাহাসি, টিভি দেখা, সব কিছুতে সবাই আমার সাথে একেবারে মিশে গেছে। আমার মনে হয় না আমি এই পরিবারে আসা নতুন বউ। রাশেদ সকাল সকাল বের হয়ে রাতে ফিরে এসে মাঝে দুপুরে এসে একবার খেয়ে যায়। যাওয়ার সময় আমার বকবক হাসাহাসি চলতে থাকে, আর শেষ সময় মতো চুপচাপ মিটমিটিয়ে হাসে। আমি ইদানিং রাশেদের আর চোখে, সোজা চোখে, ঘুম ঘুম চোখে কত দেখি। এখন তো মুগ্ধ চোখেও দেখি। রাশেদের হাসিটা খুব সুন্দর। মাথায় এলোমেলো চুল আর খাড়া নাকে মাথা নত করে যখন মিষ্টি হাসি দেয়, তখন যে কেউ তাকে ভালোবেসে ফেলবে। ওর গায়ের রংটা কেমন জানি বেশ সুন্দর। ওর চেহারার সাথে পুরো মানানসই। নিজের মন খারাপ হয় যখন মনে পড়ে রাশেদকে কালো বলে আমার কত দুঃখ হচ্ছিল বিয়ের দিন। কি করব, ভাবিগুলো সারাক্ষণ কানের কাছে কালো জামাই বলে কুনকুন করছিল। অথচ এখন মনে হচ্ছে আমার ভাই বোনদের মাঝে রাশেদের চেহারার তীক্ষ্ণতা যেন সবার আগে নজর কাড়বে। আর আমার ভাইগুলো তেমন লম্বা না। সেদিকে রাশেদ বেশ লম্বা ও সুঠাম দেহ। সব মিলে ওর সুরমা কালো রংটাই ওর চেহারার মাঝে এক পুরুষালী তেজস্বিতা এনে দিচ্ছে। আচ্ছা, আমি কি রাশেদকে ভালোবাসি? কি জানি। আমি বুঝি না ভালোবাসার অনুভূতি, তবে রাশেদের প্রতি একটা টান অনুভব করি। দুপুরে ও কখন আসবে সেটার অপেক্ষায় থাকি। আর রাতটা তো আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। রাতে আমি কত প্রশ্ন করি আর রাশেদ একটা একটা করে গুছিয়ে উত্তর দেয়। আমি ঘুরিয়ে ফিরিয়ে বেহায়ের মতো খালি রাশেদের চোখে আমার প্রতি মুগ্ধতা কেমন তা জানতে চাই। আর রাশেদ তাই এমন প্রশ্ন এড়িয়ে অন্য গল্প করে। আমি কলেজ বদলে এখানে ভর্তি হব কি না, কবে থেকে ক্লাস করা শুরু করবো, দরকার হলে আমাকেও সাথে করে আমার কলেজে দিয়ে আসবে কি না, পড়া শেষে কী করা ইচ্ছে, কত কথা। আমার লেখাপড়া চালানো এতদিনের যুদ্ধ যেন এখন একেবারে ডাল ভাত। বরং এখানে পড়াশোনায় অবহেলা করে উল্টে জনে জনে সবার বকা খেতে হবে। কিন্তু রাশেদের সাথে পড়াশোনার গল্প করতে আমার একদম ইচ্ছে করে না। আমার ইচ্ছে করে রাশেদের মুখে শুনতে আমার চোখগুলো কেমন, আমার চুলগুলো, আমার হাসি, আমার সব কিছু শুনতে। কিন্তু না, সে তো আমার দিকে তাকায়ই না। রাশেদ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আমি জেগে থেকে, অন্ধকারে জেগে থেকে আমি ওকে কতভাবে যে দেখি। এই ঘুমন্ত মানুষটার মন পড়তে খুব ইচ্ছে করে। রাশেদ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই উঠে খুব ভোরে। নাজিলা তখনও ঘুমে আচ্ছন্ন। প্রতিদিন আসে ভোরের মিষ্টি আলোতে মন ভরে নাজিলাকে দেখে। ঘুমন্ত নাজিলাকে দেখে অনেক বেশি স্নিগ্ধ লাগে। নাজিলা দেখতে অনেক বেশি সুন্দরী, এতটাই সুন্দরী যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। বেশিক্ষণ তাকালে চোখ জ্বলে, সাথে মনও। রাশেদের খুব ইচ্ছে করে একবার নাজিলার গাল ছুঁয়ে দিতে, চুলগুলোতে হাত বুলিয়ে দিতে। কিন্তু সে নিজেকে সংযত রাখে। নাজিরা যদি কখনো টের পায় তবে খুব রাগ করবে, হয়তো রাশেদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। যা, রাশেদ কোনোভাবেই হতে দিবে না। আজ বিকেল থেকে কারেন্ট নেই, সন্ধ্যার পরেও আসার নাম নেই। কাজ শেষে আমরা সবাই বাড়ির সামনে সিঁড়িতে বসে খোলা আকাশের নিচে আড্ডা দিচ্ছি। আমরা সবাই মানে মা, আমি আর সন্ধ্যা। রবিন 6 দিন আগে চলে গেছে। পূর্ণিমার চাঁদ। আমি কখনো গান শিখিনি। আমার গানের গলা মোটামুটি। তাতে কি, এখন পূর্ণিমার রাতে লাজ শরম নিয়ে ভাবলে হয়? আমি গান ধরি, আমার সাথে সাথে স্বর্ণাও গান গায়। আমি একটার পর একটা গান গেয়ে যাই। স্বর্ণা বলো, ভাবি জানো আম্মা অনেক ভালো গান গাইতে পারে। অমনি আমি মাকে চাপাচাপি করতে থেকে অবশেষে মা গান ধরলো। লালনের গান। এত সুন্দর গলা মায়ের, ওনার কণ্ঠে এত দরদ, পুরো পরিবেশ কেমন যেন হয়ে ওঠে। হঠাৎ রাশেশকে আসতে দেখে মা থেমে যান। রাশেশ বলে, আম্মা থেমে না, কতদিন পর গান করছে, গাও প্লিজ। মা আবার গাইতে শুরু করলো। রাশেদের মায়ের কাঁধে মাথা রেখে চুপ হয়ে বসে আছে। পূর্ণিমা রাতে নীরবতা ফুঁড়ে মা গান গাইছে, আর আমি রাশেদকে দেখে কষ্ট পাচ্ছি। ওর চোখের কোণে চকচক করছে পানি, আমাকে রক্তাক্ত করছে। খুব ইচ্ছে করছে ওর পাশে ওর হাত ধরে বলি, আমি পাশে আছি তোমার,
হঠাৎ কারেন্ট চলে এসে অন্ধকারে আবেগময় পরিবেশের ছন্দপতন ঘটে। রাশেদের হাতে ৩ প্যাকেট ছিল। আমরা তো তাকে করিনি। রাশেদ বলল, সবার জন্য কিছু জামা কাপড় কিনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। আমি বললাম, আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর না হয় আরাম করে দেখব। আমি টেবিলে খাবার দিতে উঠে যাই। টেবিলে খাওয়ার সাজিয়ে এসে দেখি মায়ের মুখ ভার। কী কারণে বুঝতে পারি না। খাওয়া শেষে কাপড় দেখার কথা মা রাশেদ কেউই বলে না। তাই আমি আর সাহস করি না। বিছানায় রাশেদ যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, আমি বললাম, আজ আপনার চোখে পানি দেখলাম কেন? রাশেদ কিছুক্ষণ চুপ থেকে তারপর ভাবুক মনে বলল, আজ কত বছর পর আম্মা গাইলেন। আব্বা মারা যাওয়ার পর আমার পরিবার অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছে, কিন্তু এ পথ অতিক্রম করতে গিয়ে আমরা হাসতে ভুলে গেছি। আজ আমরা সবাই স্ব অবস্থানে আছি, কিন্তু কোথায় যেন আমাদের মনের আনন্দ হারিয়ে গেছে। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে না আমি কী কারণে তোমাকে বিয়ে করছি? আজ বলছি। আমি তোমাকে প্রথম দেখেছিলাম একটা হলুদের অনুষ্ঠানে। শিউলির চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে তুমি তোমার চাচির সাথে এ শহরে এসেছিলে। আমি সাধারণত এসব অনুষ্ঠানে যাই না। শিউলির বাবার বাড়ি বেড়াতে এসেছে শুনে বেড করতে করতে শেষে ওই দিন শিউলির সাথে দেখা করতে গিয়েছিলাম। অনুষ্ঠানের শেষে সবাই ছড়িয়ে ছিটিয়ে গল্প করছিল। আমি শিউলির অপেক্ষায় একা একটা চেয়ারে বসেছিলাম। হঠাৎ বয়স্ক মহিলার আসর থেকে হাসির শব্দ শুনতে পাই। ওখানে চোখ গেলে পড়ো সব পৌর নারীদের মাঝে হাস্যজ্জ্বল তোমার মুখ দেখতে পাই। তুমি ওখানে কি বলেছিলে? আর সবাই হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছিল। ওখান থেকে কিছুক্ষণ পর তুমি সরে বাচ্চাদের সাথে খেলতে শুরু করে। আমি বসে বসে তোমার কীর্তি দেখতে থাকি। আবার কিছুক্ষণ পর তুমি তোমার সমাবেশের সাথে মিশে কলকল করতে থাকলে। পুরোটা সময় আমি শুধু তোমাকে আর তোমার আনন্দটাকে দেখছি। তুমি কেমন জানি নিজেকে আনন্দ করছো, আবার সবার মাঝে সে আনন্দ বিলিয়ে দিচ্ছ। তখন থেকে আমার মনে তুমি গেঁথে যাও। আমার মনে হয় আমি এমনই একজনকে আমার জীবনে চাই যে সবসময় আনন্দ থাকবে, সবাইকে আনন্দ দিয়ে বেড়াবে। আমার এই নিরানন্দ পরিবারকে আবার প্রাণ খুলে হাসাতে শিখবে। বিয়ে নিয়ে আমার তেমন কোনো ভাবনা ছিল না কখনো। আমি শুধু চেয়েছিলাম আমি যাকে বিয়ে করব সে যেন আমাকে অনুভব করে আর আমার পরিবারকে মূল্যায়ন করে। সে শুধু আমার স্ত্রী নয়, আমার জীবনসঙ্গিনী হয়। তোমাকে দেখে কেন জানি আমার মনে হচ্ছিল আমার জীবনসঙ্গিনী হবার সব গুণ তোমার আছে। আমি মুগ্ধ হয়ে রাশেদের কথা শুনছিলাম। জানো নাজিলা, তুমি আমাকে নিরাশ করোনি। বিয়ের পর প্রতিদিন ঘরে ফিরে আমার পরিবেশ দেখে আমার কী যে তৃপ্তি লাগে। স্বর্ণার হাসিমুখী মুখ, রবিনের সাবলীল ব্যবহার আর আম্মার মুখে প্রসন্ন হাসি যে কী আনন্দ দেয় আমাকে। তোমাদের লুডো খেলা, একসাথে হইচই করে টিভি দেখা, রবিনের প্রেম নিয়ে তোমরা আড়ালে যে বসে ফিসফাস আলোচনা করো, কিছুই আমার ভালো লাগে। আর আজকে মায়ের গান গাওয়া দেখে তোমাকে বুঝতে পারবো না তুমি এ পরিবারে কী নিয়ে এসেছো। এ পরিবারে তুমি যেন আনন্দের ছন্দ তুলে দিয়েছো। এই কদিনে সবাই তোমাকে অনেক অনেক ভালোবেসেছে। রাশেদের কথাগুলো শুনতে কী যে ভালো লাগছিল, মনে হচ্ছিল আনন্দে আমি নাচি। রাশেদ আমাকে এত খেয়াল করে অথচ কিছুই বুঝতে দেয় না। আমি যেখানে সবসময় আমার চঞ্চলতার জন্য আমার পরিবারে এত বকা খেলাম, চাচি ফুপুরা বলতো সংসার জীবনে আমার কপালে দুঃখ আছে, সেখানে আমার এই চঞ্চলতার জন্য রাশেদ আমাকে পছন্দ করছে। এই পরিবারের সবাই আমাকে ভালোবাসে। আমার আমি কি যেন আজ নতুনভাবে আবিষ্কার করি। আমি আমার বেহায়া মন নিয়ে রাশেদকে প্রশ্ন করি, সবাই আমাকে ভালোবাসে? সবাই? রাশেদ বুদ্ধিমান ছেলে, সে বুঝতে পেরে মুচকি হাসে, কিন্তু উত্তর দেয় না। আমিও নিজের বেহায়াপনায় লজ্জা পেয়ে প্রসঙ্গ ঘুরিয়ে বলি, আজ কি কাপড় আনলে যে মায়ের মুখ ভার হয়ে গেল, আমাকে তো দেখালি না? রাশেদ বলল, আম্মা তোমার জন্য আনা শাড়িটা দেখে মন খারাপ করছে কেন? আম্মা আর স্বর্ণার দামি আর তোমারটা কম দামি বলে তুমি মন খারাপ করবে, তাই আম্মা পুরো ব্যাপারটা চেপে যান তোমার কাছে। আমাকে বলেছে আগামীকাল আরেকটা ভালো দেখে শাড়ি এনে তারপর সব তোমার সামনে খুলবে। আমার জন্য তর্সই ছিল না। আপনি কি শাড়ি এনেছেন আমার জন্য? এমনি একটা বেগুনি শাড়ি। কেন যেন শাড়িটা দেখে মনে হচ্ছিল এই রঙটা কেবল তোমাকেই মানাবে, তাই সস্তা না দামি এসব না ভেবেই কিনে এনেছিলাম। আমি দেখতে চাই শাড়িটা কীভাবে। ওটা তো আম্মার হাতে, নিয়ে আসেন। কি বলো? আম্মা ঘুমাচ্ছে। তাছাড়া আম্মা তো মানা করছে। আমি জানি না। আমার এই শাড়ি চাই। আপনি নিয়ে আসেন, নইলে আমি যাচ্ছি। না, না থাক, আমি যাচ্ছি। কি যন্ত্রণা। মায়ের রুমে এখন আমি চোরের মতো যাব। আমি মুচকি হাসি। রাশেদ শখ করে আমার জন্য শাড়ি এনেছে, এটা ভেবে আমার তো খুশিতে পাগল পাগল লাগছে। আচ্ছা, আমি এমন কেন করছি? রাশেদ সব কিছুই কেন আমাকে এত আন্দোলিত করে? রাশেদের শাড়ি ব্যাগ নিয়ে আসে। আমি ব্যাগ খুলে দেখি একটা বেগুনি টাঙ্গাইল শাড়ি। বেগুনির সাথে গাঢ় সবুজ। কি যে সুন্দর শাড়িটা! আমি হাত বুলাতে বুলাতে কখন যেন অজান্তে গালে চেপে ধরি। হঠাৎ দেখি রাশেদ আমাকে দেখে মিটমিট করে হাসছে। আমি লজ্জা পেয়ে যাই। আমি বলি, আমি কালই এই শাড়ি পরবো। মাকেই বলে দিয়েন শাড়িটা আমার খুব খুব পছন্দ হয়েছে। কি দরকার তোমার জন্য একটা দামি শাড়ি? কাল নিয়ে আসবো, যেটা পরে তুমি যখন ইচ্ছে পারো। এটা বলার কি দরকার? কেন? এমনি। কি দরকার? না, না, আমি এটাই পরবো। এটা আমার খুব পছন্দ হয়েছে বললাম তো। রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে শাড়িটার দিকে তাকিয়ে বলে, আমি এই শাড়ি খুব শখ করে তোমার জন্য এনেছি রাজিনা। আমি চাই তুমি যেদিন শুধু আমার কথা ভাববে, আমার হতে চাইবে, শুধুমাত্র সেদিন আমার জন্য এই শাড়িটা পরবে।
আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। একরাশ রক্তিম আভা পুরো মুখে ছড়িয়ে পড়ে। রাশেদের প্রতিটা কথা কানে বাজতে থাকে। অজানা এক ভালো লাগায় ভাসতে থাকে আমি। যেদিন আমার হতে চাইবে, উফ, এত লজ্জা কেন? এত ভালো লাগছে। নিজের লজ্জারাঙ্গা মুখ আড়াল করতে শাড়িটা বুকে ঝরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ি। কিন্তু আমার হৃদয় স্পন্দন ডিম ডিম শব্দ যেন আজ আমাকে ঘুমাতে দেবে না। সকালে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি। রাশেদ গোসল শেষে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সে ব্যবসার কাছে ঢাকার যাবে তাই তাড়াতাড়ি তৈরি হচ্ছে। হঠাৎ একেবারে সিনেমার মতো ঘটনা ঘটে গেল। রাশেদ আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল। আর আমি ওর পাশে যেতেই হোঁচট খেয়ে পড়তেই নিলে অমনি রাশেদ আমাকে ধরে ফেলে। জানো তো না, ধরা একদম সিনেমার স্টাইলে কোমর জড়িয়ে আমাকে কাছে টেনে নিল। নিজেকে রাশেদের এত কাছে আবিষ্কার করে আমার দম বন্ধ হয় হয় অবস্থা। কোনোভাবে রাশেদের দিকে তাকিয়ে দেখে রাশেদ আমাকে দেখছে। এই প্রথম আমার চোখের দিকে সরাসরি তাকালো রাশেদ। আমিও তাকিয়েছি ওর দিকে। আমার চোখ যেন রাশেদের চোখে আটকে গেছে। ওর চোখের সমস্ত ভাষা আমি পড়তে এসেছি। এই চোখ দুটো আমার প্রতি এত মুগ্ধতা, এত ভালোবাসা কেন? কেন সে তা লুকিয়ে রাখে আমার কাছে? আমি কি পাগল হয়ে ওর ভালোবাসার অপেক্ষা? অথচ ওর সবটুকু ভালোবাসা গোপন করে কেবল আমার পাশে থেকেছে। আজ এই চোখাচোখি লগ্নে রাশেদ যদি চোখ সরিয়ে নিতে চায়, তবে আমি ওর কলার টেনে ধরবো। আমার কাছ থেকে দৃষ্টি লুকোতে পালাতে আর দিব না। নাজিলার চোখে চোখ রেখে অন্যরকম ভুবনে চলে গেছে রাশেদ। মন চাইছে এইভাবে সারাদিন নাজিলাকে ধরে রাখতে। নাজিলার অবাক চাহিনী রাশেদকে দুর্বল করে দিচ্ছে। মনে হচ্ছে নাজিলাকে দেওয়া কথা আজ আর রাখতে পারবে না। এত কাছে নাজিলা, রাশেদ যেন নিজেকে থামাতে পারছে না। নাজিলাকে আরও কাছে টেনে আনে। শেষে নিজের দমন করে শুধু কপালে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। রাশেদ আমার কপালে চুমু দিয়ে বের হয়ে গেলে আমি দাঁড়ানো থেকে বিছানায় ধপ করে বসে পড়ি, দুহাত দিয়ে মুখ লুকাই। পুরো শরীর শিরশির অনুভূতি। খেয়াল করে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু আমার মুখে হাসি। হাসি কান্না মেনে এলো কেমন এক অনুভূতি। আমি আমি রাশেদকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। নিজের কাছে নিজেই স্বীকার করে আমার খুব হালকা লাগছে। আমি এখন কি করব? আমার এই আনন্দ ভালো লাগা কাকে বলবো? আমার চোখে পানি যেন থামতেই চাইছে না। ভালোবাসি এত আনন্দ। হঠাৎ ছোট চাচির কথা মনে পড়লো। আজ এই অনুভূতিটা জানার প্রথম অধিকার রাখে আমার ছোট চাচি। আমি তাকে কল দিই। বিয়ের 14 দিন পর আমার কল পেয়ে অবাক হওয়ার কথা। চাচি ফোন ধরে কাতর শুরু করে, নাজিরা, এতদিন পরে কল দিলি? আমাকে ক্ষমা করতে পেরেছিস? আমি তোর ক্ষতি চাইনি রে। কেমন আছো ছোট চাচি বলতে চাচি হু হু করে কেঁদে ওঠেন। আমিও কাঁদতে থাকি। চাচি, বিয়ের দিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমাকে কটু কথা বলেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি আমাকে কেন এখানে বিয়ে দিছো তা আমি বুঝে গেছি গো। আমি জীবনে এত ভালো, এত মনের মতো শ্বশুরবাড়ি পাবো আমি তা কখনোই ভাবিনি। এর পুরো কৃতিত্ব তোমার চাচি। চাচি আস্তে করে বলে, রাশেদ কেমন লেগেছে? তুই ওকে আপন করে নিতে পেরেছিস? ও কিন্তু অনেক ভালো ছেলে নাজিরা। আমি ইচ্ছে করে মুখ ভারী এনে ভাব করি, হ্যাঁ, আমি রাশেদের বিবাহিত স্ত্রী। আমি তো তাকে মেনে নিতেই হবে। এভাবে বলছিস কেন? তুই একটু মনের চোখে দিয়ে দেখ নাজিলা, রাশেদ তোকে অনেক সুখে রাখবে। চাচির সংসারে একে অন্যকে ধারণ করা খুব স্বাভাবিক, কিন্তু একে অন্যকে না ছুঁয়ে পাশাপাশি থেকে নীরবে ভালোবেসে যাওয়ার অনুভূতি ভিন্ন। ভালোবাসার এই অনুভূতি আমি রাশেদের কারণে অনুভব করেছি চাচি। কাগজে কলমে আমরা স্বামী স্ত্রী হচ্ছে 14 দিন আগে, কিন্তু জোর করে অধিকার আদায় না করে কিভাবে ভালোবাসা যেতে যায় আমি রাশেদের কাছ থেকে শিখেছি। আমি এখন শুধু ওকে স্ত্রী নই, ওর জীবনসঙ্গিনী। মুচকি এসে ফিসফিস করে আমি বলি, চাচি, আমি তোমার বন্ধুর প্রেমে পড়ে গেছি। আমি রাশেদকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। চাচি আনন্দে হাসি হেসে বললেন, আমি জানতাম তোর আর রাশেদের খুব সুন্দর ভালোবাসার জুটি হবে। আজ আমি অনেক খুশি রে। আচ্ছা চাচি, তুমি তো পড়াশোনায় অনেক ভালো ছিলে, তোমারও নিশ্চয়ই অনেক স্বপ্ন ছিল। তুমি কি ছোটো চাচাকে নিয়ে সুখী? ছোটো চাচি হেসে বলল, তুই নিজেকে সবার সাথে গুলিয়ে ফেলিস না। তোর স্বপ্ন আলাদা, আমার স্বপ্ন আলাদা। আমি পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু আমার স্বপ্ন ছিল সুন্দর একটা সংসার। তোর ছোটো চাচা আমাকে সে সংসার দিয়েছে, সম্মান ও ভালোবাসা দিয়েছে। আমি সুখী হব না কেন? এক একজনের স্বপ্ন এক এক রকম, প্রাপ্তির সুখও এক এক রকম, বুঝলি? তুই রাশেদকে বলছিস তোর ভালোবাসার কথা? না, আজ বলবো। বোকামি। সবার আগে তোর রাশেদকে জানাবি? যা, ওকে জানা। অনেক দোয়া রইল তোর প্রতি। চাচি শোনো, বড় চাচাকে জানিয়ে দিও আমি কদিন তোমাদের জামাইকে নিয়ে বাড়িতে বেড়াতে আসবো। সবাই খুশি হবে। রাখি। আজ মা আর স্বর্ণার সামনে যেতে কেমন জানি অস্বস্তি লাগছে। স্বর্ণা তো বলেই বসলো, ভাবি, তোমার চেহারা আজ কেমন যেন আলাদা উজ্জ্বলতা। কী হয়েছে? আমি লজ্জা পেয়ে একেবারে মার দিকে তাকাই। দেখি মা মুচকি এসে কাজ করছেন। গোসল শেষে আজ বেগুনি শাড়িটা পরেছি। মা আর স্বর্ণা দেখে অবাক, যদিও কেউ কিছু বলেনি। কিন্তু আমি ওদের সামনে যেতেই পারছি না। কেন জানি মনে হচ্ছে আমি রাশেদের প্রেমে পড়েছি। সবাই জানলে হাসতে থাকবে। শাড়ি পরে কিছুক্ষণ পর পর আয়নায় নিজেকে দেখছি। আজ নিজেকে খুব সুন্দর লাগছে। নিজেই একা একা হাসি, আবার নিজেই লজ্জা পাই। স্বর্ণের ছোট ছোট দুল আর চেন তো গলায় আছে, সাথে চোখে কাজল টেনে নিই। নিজেকে দেখতে একদম
একসময় কাপা হাতে রাশেদকে কল দিই। হ্যালো, আমার জন্য শুধু শাড়ি আনলেন, ম্যাচিং টিপ আর চুড়ি আনলেন না যে? আনতে হবে। হুম, সবুজ টিপ আর সবুজ কাচের চুড়ি, সাথে খোপায় দেওয়া বেগুনি ফুল। কিন্তু আমার তো খোলা চুড়ি তোমাকে বেশি ভালো লাগে। লাজে আড়ষ্টে আমি চুপ করে থাকি। আমি চুপ হয়ে আছি বলে রাশেদ নিজেই বলে, বেগুনি ফুল কোথায় পাবো? তা তো জানি না। ভালোবাসার মানুষের জন্য এইটুকু করতে পারবে না? বলেই আমার মনে হলো কি বললাম আমি। জিভ কেটে তাড়াতাড়ি লাইন কেটে দেই। অপর পাশ থেকে লাইন কেটে দিল রাশেদের মোবাইল কানে ধরে বসে আছে। বুকের মাঝে কেমন চিনচিন ব্যথা। নাজিলা পাশে থাকলে ওর সাথে কথা বললে বুকের এই ব্যথাটা রাশেদ অনুভব করে। এই ব্যথাটা সুখের ব্যথা। ভালোবাসা নামক বুকে এই ব্যথাটা পুষতে রাশেদের ইদানিং বেশ ভালো লাগে। সন্ধ্যার পর আমার বুকের ধুকপুকানি বেড়ে গেছে। যে কোনো সময় রাশেদ আসবে, আমি কি ওর সামনে এই বেগুনি শাড়ি পরে দাঁড়াতে পারবো? আজ আমার লুকোচুরি খেলা চলছে মা আর সন্ন্যার সাথে। নিজের মধ্যে আজ বুঁদ হয়ে আছি আমি। হঠাৎ মা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। আমার শরীর বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ভয়ে শুকনো গলায় জিজ্ঞাসা করি, মা কী করছেন? মা কাঁদতে কাঁদতে বলে, রাশেদের অ্যাক্সিডেন্ট হয়েছে নাজিরা। আমার পায়ের মাটি সরে যায়। আমার অবশ শরীরটা আমার শাশুড়ি মা শক্ত করে ধরেন। নাজিরা শক্ত হও মা। রায়হান রবিন সাথে আছে রাশেদের। অ্যাক্সিডেন্টে দুপুরে হয়েছে, ওরা আমাকে এখন জানলো। আমার ছেলেগুলো বেশি বুঝে। আমি চিন্তা করবো বলে কিছু জানেনি। এখন জানিছে ঘন্টা দুয়েক এসে পড়বে তিনজন। আমার গলা কাঁপছে, কথা বেরোচ্ছে না। শক্তি সঞ্চয় করে বলি, উনি কেমন আছেন? ভালো আছেন, আল্লাহর রহমতে। উপরাল্লাহ দিয়ে গেছে। হাতে নাকি ব্যথা পেয়েছে। তুমি শক্ত থেকো মা। আমার গলা কান্নার দলা পাকিয়ে আসে। আমি অনেক কষ্টে নিজেকে সামলাই। আমাকে শক্ত থাকতে হবে। মা যদি শক্ত থাকতে পারে তবে আমি কেন পারবো না? 2 যুগ পার করে যেন ওরা এলো। রাশেদের হাতে প্লাস্টার করা। আমি রাশেদের দিকে তাকাতে পারি না। আমার খালি কান্না পাচ্ছে। রাতে সবাই সবার রুমে ঘুমাতে গেলে আমি রাশেদের পাশে গিয়ে বসি। রাশেদ তার স্বভাবসুলভ হাসি দিয়ে বলে, তোমার চুড়ি আর টিপ আমার ব্যাগের ভিতরে রাখা। ফুল আনতে পারিনি, তার আগে অ্যাক্সিডেন্ট বাঁধিয়েছি। আমি টিপ চুড়ি কিচ্ছু লাগবে না। আজ আপনার কিছু হয়ে গেলে আমি কাঁদতে শুরু করি। আমি ভালো আছি নাজিলা, তুমি কেঁদো না। তোমাকে কিন্তু বেগুনি শাড়িতে বেশ মানিয়েছে। বলে রাশেদ মিটমিট হাসে। আমি লজ্জা পাই। চুড়ি আর টিপ পরে নাও, তোমাকে পুরো সাজে দেখতে ইচ্ছে করছে। রাশেদের গলার স্বরে মাদকতা ছিল। আমি নতমুখে চুড়িগুলো পরতে বসি। কপালে টিপ বসে ওর দিকে তাকাই। রাশেদের মুগ্ধ চাই নিয়ে আমার মনে শিহরণ জাগে। আমার গালে হাত রেখে রাশেদ বলে, নাজিলা একটা কথা বলতে চাই। কি? তোমাকে অনেক ভালোবাসি। আমার চোখে আনন্দের অশ্রু। রাশেদের বুকে মাথা রেখে বলি, আমিও ভালোবাসি অনেক বেশি। রাশেদ আউ করে ওঠে। আমি ভয়ার্ত চোখে তাকালে বলে, তোমার ভাগ্যটাই খারাপ। একে তো কালো জামাই, এর উপর এখন ভাঙা জামাই। রাশেদ বুকে হালকা চাপড় দিয়ে বলি, আমার ভাঙা জামাইই ভালো। আর আপনি কালো কে বলেছে? আপনি হচ্ছেন সুরমা কালো, আমার ভালোবাসার রং। সমাপ্তি। সুরমা কালো গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।